নতুন কোচ, নতুন দর্শন আর নতুন স্বপ্নের শুরু বাংলাদেশের ফুটবলের নতুন অধ্যায়। টমাস ডুলির প্রথম অনুশীলনে ছিল না কড়া শাসন, ছিল হাসি, গল্প আর যুদ্ধের প্রস্তুতি। পাসিং থেকে রক্ষণ ভাগ সবখানে ছাপ রাখতে চান জার্মানি কোচ, কারণ সামনে অপেক্ষা করছে ইতিহাসের মঞ্চ। ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রথম লড়াই, সেই সঙ্গে লড়াইটা ডুলিরও টিকে থাকার। যদিও নিজের সৈন্য সামন্ত নিয়ে সবুজ গালিচায় নেমে পড়েছেন হামজাদের গুরু, এই যুদ্ধে টিকে ঘাঁটি করতে চান এই বাংলায়। দর্শক, আলোচনা করতে চাই টমাস ডুলির অধ্যায়টা কিরকম শুরু হচ্ছে, কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এই নিয়ে আলোচনা করতে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, আপনাকে স্বাগত। সেই সঙ্গে শুভ সকাল, কেমন আছেন? জি ভালো। ডুলির অধ্যায়টা শুরু হয়ে গেল এবং সেই সঙ্গে তিনি যে খুব প্রস্তুতি নিয়ে এসেছেন সেটাও বোঝা গেল, যে তিনি তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এসেছেন এবং তিনি খুব ভালো একটা জায়গা থেকে এসেছেন। ডুলি কিংবা তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু বড় বড় প্রশ্নটা আসে কিভাবে বাফুফে কোচ নিয়োগ করলো। কিন্তু এই মুহূর্তে তার সামনে বেশ কয়েকটা চ্যালেঞ্জ রয়েছে। আপনার চোখে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ডুলির জন্য? অবভিয়াসলি ৫ই জুন ম্যাচ ঘিরে আসলে এখন পরিকল্পনা, তো এই সময়টাই মেইন চ্যালেঞ্জ তো আসলে দলটার সঙ্গে বোঝা পড়ে। আমার মনে হয় ওয়েদারের সঙ্গে মানিয়ে নেয় তার নিজেরও, এবং তার নিজের যে কোচিং ফিলোসফি তিনি এতদিন ধরুন গায়ানাতে যেটা করেছেন বা তার আগের যে এক্সপিরিয়েন্সগুলো, সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষিতে কতটা কাজে লাগবে সেইটাই তার বুঝে ওঠাতে হবে মেইন চ্যালেঞ্জ। এবং তাকে এক্ষেত্রে বুঝে উঠতে আসলে কতটা সাহায্য করবে বাফুফে, দ্যাটস অলসো বিগ কোশ্চেন। কারণ ধরুন আগের কোচের ক্ষেত্রেও এই যে বারবার সিন্ডিকেটের কথা বলা হয়, কারণ হচ্ছে এই টিম ম্যানেজমেন্টের অংশর মানুষদের কে নিয়ে আসলে কথাটা বলে, তারা আসলে কোচের উপর কতটা প্রভাব বিস্তার করে নাকি কোচকে স্বাধীনভাবে কাজ করতে দেন। টমাস ডুলির ক্ষেত্রে যেটা হয়েছে সুবিধাদার, তিনি আসলে শুরু থেকে আমার কাছে মনে হয়েছে খুব প্রিটি ক্লিয়ার করতে চেয়েছেন তার টার্মস অ্যান্ড কন্ডিশন, এবং সে কারণে তিনি তার সহকারীকে উড়িয়ে এনেছেন তার সঙ্গে, এবং তিনি আসলে তার মতো করে দলটা চালাতে চান। এবং এক্ষেত্রে ডুলির মতো ধরুন খুবই এক্সপিরিয়েন্স, ইউএসএতে তিনি দীর্ঘদিন খেলেছেন, ন্যাশনাল টিমে তার খেলার অভিজ্ঞতা এবং কোচ হিসেবে তার অভিজ্ঞতা দুটোই আমার মনে হয় আগের কোচ থেকে অবশ্যই তাকে এগিয়ে রাখছে। এবং তিনি বোধহয় তার মতো করে কাজ করতে চান বা সেটা করার সুযোগ তিনি আসলে তৈরি করে নেবেন। এবং তারই প্রথম স্টেপ ছিল তার অ্যাসিস্ট্যান্টকে নিশ্চিত করা, এবং এখন আসলে দলটার সঙ্গে বোঝাপড়া চলছে, যদিও ফুল স্কোয়াড তিনি পাননি। কিন্তু আমার মনে হয় ৫ই জুনের এই ম্যাচটাতে ঘিরে আসলে তার এখন মূল ফোকাস, এবং সেখানে তার ওই ফিলসফিটা আসলে তিনি তার কোচিং আইডিওলজি তিনি তার কতটা তার এই টিমের উপর প্রয়োগ করতে পারেন, সেটাই হবে তার মূল চ্যালেঞ্জ। আপনি সিন্ডিকেটের কথা বললেন এবং সেখানে হাভিয়ের কাবরেরাকে নিয়ে সবচেয়ে বেশি যে আলোচনাটা হয়েছে, যে ব্যক্তিগত একটা রেষারেষির ব্যাপার থাকে। যে আমি যদি জামাল ভুঁইয়ার গতকালকের কথা ধরেই বলি, তিনি বলেছেন যে জামাল ভুঁইয়াকে তিনি কেন যে পছন্দ করেন না সেটা তিনি নিজেও জানেন না, তাকে সবসময় প্রেস কনফারেন্সে ডাকা হলো, ম্যাচে তাকে নামানো হয় না। এই ব্যাপারটা কি ডুলির ক্ষেত্রে দেখা যাবে? কারণ ডুলিরও একটা তার ক্যারিয়ারে এই ধরনের কথা রয়েছে যে তিনি হয়তো দুই ধরনের ফুটবলারদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেন। এই জিনিসটা তিনি নিশ্চয়ই উপচে উঠবেন। মানে মুশকিল হচ্ছে যে কোচদের নিয়ে সমালোচনা সবসময় চলে। আপনি দেখেন যে হ্যাঁ, কোচদের কিছু পছন্দের ফুটবলার থাকে, কোচ কাউকে পছন্দ করেন না, এই কথা পৃথিবীর যে কোনো দলে যে কোনো কোচের ক্ষেত্রেই প্রযোজ্য। বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়েছে কাবরেরার ক্ষেত্রে, বাট জামাল ভুঁইয়াটা খুবই আনফর্চুনেট ইন আ সেন্স। জামাল ভুঁইয়া আসলে তার ক্যারিয়ারের অবভিয়াসলি এখন তার সায়ান্নই আমি বলবো শেষ দিকেই চলে এসেছেন। তিনি এখন 90 মিনিটস হয়তো কোনো বাংলাদেশ দলে তিনি খেলবেন, কিন্তু যেটুকু সময় তিনি থাকেন বা খেলানো দরকার থাকে সেটাও আসলে তাকে কোচ ব্যবহার করেননি বলে আমি অন্তত পার্সোনালি মনে করি। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যে প্রসঙ্গটা তুলেন, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ম্যাচের আগে তাকে প্রেস কনফারেন্সে ঠেলে দেয়া, ক্যাপ্টেন হিসেবে পাশে বসিয়ে নিয়ে প্রেস কনফারেন্স করা, এবং পরদিন ম্যাচের স্কোয়াডেই তিনি না থাকা, এইটা খুবই আনফর্চুনেট। এটা আসলে একটা ফুটবলের সিস্টেমটাকে ইমব্যালেন্স করে দেয়। সো জামাল ভুঁইয়ার ক্ষেত্রেও সেটা হয়েছে। এটা অবশ্যই খুব সুখকর কোনো অভিজ্ঞতা না কারো জন্যই, এবং সেইটা আসলে কাবরেরা জানতেনও, জেনে শুনেই তিনি এই কাজটা করেছেন জামাল ভুঁইয়াকে নিয়ে। কিন্তু এখন এসে আসলে শুধু পার্টিকুলারলি জামাল ভুঁইয়ার কেসের ক্ষেত্রে আমার মনে হয় না বাংলাদেশ টিমের ক্ষেত্রে খুব বড় কোনো চেঞ্জ আসবে। অবশ্যই তাকে প্র্যাকটিসে দেখবেন টমাস ডুলি, কিন্তু জামাল ভুঁইয়াকে নতুন করেই দেখবেন, যেটাই করবেন আগে কী করেছেন তার চেয়ে বড় কথা যে এখন তিনি কেমন আছেন, ফিটনেস সব কিছু মিলিয়ে যদি তিনি মনে করেন যে কোচকে তাহলে খেলাবেন। কিন্তু যদি আগের মতো করেই হয়, এক্ষেত্রে আমার মনে হয় খুব ব্যাপারটা যেটা পরিষ্কার করা সহজ হবে সেটা হচ্ছে নতুন কাউকে আসলে অধিনায়ক হিসেবে এখন বেছে নেয়। কারণ আপনি যদি জামাল ভুঁইয়ার কাছ থেকে যদি 90 মিনিটস নাই পান এবং তাকে যদি রেগুলার নাই থাকেন একাদশে, আপনি চাইবেন সবচেয়ে আপনার ফিট প্লেয়ার, সবচেয়ে বেস্ট প্লেয়ারকেই ক্যাপ্টেন হিসেবে রাখতে, যিনি মাঠের নেতা হতে পারবেন। এখন জামাল ভুঁইয়ার আসলে সেই জায়গাটা আছে কিনা সেটা একটা প্রশ্ন। এখন জামাল ভুঁইয়ার প্রসঙ্গটা বাদ দিলে আমি ওভারঅল যদি বাকিদের নিয়ে বলি, সেক্ষেত্রে আসলে টমাস ডুলিকে ওই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকে তো বের হয়ে আসতে হবে। তবে আমার মনে হয় না এখন এত আর্লি তার ওই ব্যাপারটা এখানে সুযোগ আছে, কারণ তিনি এখন আসলে পার্সোনালি খুব কতটুকু চেনবেন কাউকে সেটা
কঠিন ব্যাপার চেনাটা এত অল্প সময়, হয়তো ম্যাচের পরে তিনি আরও বেশি করে চিনতে পারবেন, কিন্তু এই মুহূর্তে তিনি অবশ্যই চাইবেন তার মেইন ফেস হামজা চৌধুরী তাকে আসলে সামনে রাখতে। এছাড়া আসলে বাকিদের সঙ্গেও তার জানাশোনা হতে হতে একটু সময় লাগবে, তাই শুরু থেকে আসলে এই প্রশ্নটা নিয়ে আমার মনে হয় না যে তার কাছে ওঠার কোনো সুযোগ আছে। আপনি বলছিলেন যে তার আসলে অবশ্যই বড় একটা লড়াই রয়েছে, বিশেষ করে তিনি এসেছেন এবং প্রথমবারের মতো ইউরোপে তিনি যাচ্ছেন, যদিও তিনি সেখানটাতে অভ্যস্ত, কিন্তু বাংলাদেশ তো সেখানে খেলে অভ্যস্ত নয়। আর বাংলাদেশের জন্য তো একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে নিজেদের প্রমাণের, যদিও তাদের র্যাঙ্কিং বাংলাদেশের চেয়ে পেছনে, কিন্তু তারা তো সবসময় বড় বড় জায়গায় খেলে অভ্যস্ত। রাইট, সেটা তো অবশ্যই, কিন্তু দেখেন আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে টমাস ডুলি এটা এখনো ফিল করতে পারছেন কিনা আমি নট শিওর। প্রত্যাশার চাপ, এই প্রেশার, ফ্যানদের একটা চাপ রয়েছে। একদমই তাই। ধরুন বিশেষ করে তাকে কোচিংয়ে তিনি কোচ হচ্ছেন কি হচ্ছেন এই নিয়ে যে নাটকীয়তা হয়েছে, এবং সেটা নিয়ে ধরুন বাফুফের অবস্থান, দর্শকদের আরেকটা স্টেক হোল্ডার, সাংবাদিক আরেকটা স্টেক হোল্ডার, জার্নালিস্ট, আমি শিওর যে বাংলাদেশে এসে অনেকেই অবাক হয়ে যান, অনেক বড় বড় কোচ, ক্রিকেট, ফুটবল, যে কোনো স্পোর্টসেরই এত জার্নালিস্ট দেখে। টমাস ডুলির এইটা হচ্ছে আরেকটা বড় চ্যালেঞ্জ হবে যে তার আসলে এই বিষয়গুলোর সঙ্গে ধাতস্থ হওয়া। ফলে অবশ্যই ধরুন যে প্রথমত তাকে মিডিয়া কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা শিখতে হবে, এবং একই সঙ্গে বাফুফেকে খুব কৌশলী হতে হবে এই জায়গাটায়, স্পেসটা নিয়ে নেয় যে তিনি তার কাজের স্পেসটা প্রপার যেন তিনি পান, সেটা হ্যাঁ নিঃসন্দেহে কৌশলী হতে হবে। তবে চ্যালেঞ্জ তো আছে অনেকগুলো। তবে এগেইন আমার মনে হয় যে ইটস ভেরি আর্লি, তাকে তিনি মাত্রই এসেছেন, এখন আসলে তিনি চাইবেনই যতটা সম্ভব, আমরা রিপোর্টও দেখছিলাম তিনি আসলে টিমের সঙ্গে এখন খুব কড়া হেডমাস্টার হতে চান না, তিনি আসলে মোটামুটি পরিচিত হয়ে নিচ্ছেন সবার সঙ্গে, এবং তিনি তো আসলে লিগটাও দেখার সুযোগ পাননি, ফলে এই ফুটবলারদের তিনি ম্যাচে আসলে দেখেননি। ভরসা তাই ওই 5 জুন ম্যাচটা ঘিরেই। সো টমাস ডুলির জন্য আসলে এখন আপাতত আমরা শুধু শুভকামনাই জানাতে পারি। তিনি তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এসেছেন, এবং যেমনটা শোনা যাচ্ছে যে গোলকিপিং কোচ বা ফিটনেস কোচ যাই থাকুক না কেন সবকিছু নিজের গণ্ডির মধ্যে আনতে চান। তো সেক্ষেত্রে সহকারী কোচ হাসান মামুন রয়েছেন, তাকে নিয়েও দর্শকরা অনেক বেশি প্রশ্ন তুলছেন যে তিনি কি শুধুমাত্র প্লেয়ারদের ট্রান্সলেটর হিসেবে এখানে আছেন কিনা, এই ধরনের কথাও চলছে। আপনার কি মনে হয় বিশ্ব ফুটবলে কি লোকাল একজন কোচকে সহকারী কোচ রাখা শুধুমাত্র, মানে যেটা বলা হচ্ছে ফ্যানদের তরফ থেকে যে ভাষাগত ব্যাপারটা তিনি হয়তো বা দেখভাল করছেন এই জন্যই তাকে রাখা, এইটা আসলে কতটুকু ফ্যান যৌক্তিক দাবি, বা এই জায়গাটা কি কোনো পরিবর্তন আসতে পারে কিনা? প্রথমত হচ্ছে যে ধরুন সহকারী কোচের ক্ষেত্রে যেটা হয়, এই ক্ষেত্রে যখন আপনি যদি দেখেন টমাস ডুলির সঙ্গে ব্রুনোকে তিনি এনেছেন, এবং তিনি আসলে হবেন, তারা দুইজনের যে সর্বসর্বা হবেন এটাতে কোনো সন্দেহ নেই, বাট তার আসলে লোকাল বিষয়গুলো বোঝার জন্য, জানার জন্য, এটা কিন্তু শুধু ফুটবলারদের দিক থেকে না, ভাষাগত যে প্রশ্নটা আসছে কোচেরও জানার জন্য তো কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে। এই ক্ষেত্রে হাসান মামুন ইজ দ্য কি এই কারণে যে তিনি অনেকদিন ধরে ন্যাশনাল টিমের সঙ্গে আছেন, সাবেক ফুটবলার, এবং তিনি এই দলের প্রত্যেকটা ফুটবলারকে পার্সোনালি চেনেন। ফলে টমাস ডুলির যে কোনো ইনফরমেশনের জন্য আসলে শেষ পর্যন্ত কাউকে না কাউকে তো লাগবে, সেটাই হচ্ছে হাসান মামুন। এখন হাসান মামুনের ক্ষেত্রে যেটা হয়েছে, বাকি ফুটবলারদের ক্ষেত্রে তিনি আসলে কতটা বন্ধু হয়ে উঠতে পারবেন এবং টমাস ডুলির মাঝখানে ব্রিজ হতে পারবেন, সেইটা আসলে পুরোটাই ডিপেন্ড করবে হাসান মামুনের নিজের কারিশমার উপরে। একই সাথে যেরকম হ্যাঁ কোচ, ট্রান্সলেটর এবং মানসিক সাপোর্টের জন্য অনেক সময় দরকার হয়, এটা ঠিক। ফুটবলে ভাষাগত বিষয়টা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না শেষ পর্যন্ত, কারণ ফুটবলের সাধারণত আপনি দেখবেন যে ফুটবলাররা বেশিরভাগই বিদেশি ফুটবলাররা, কোচরা, তাদের একটা ভাষাগত দূরত্ব পৃথিবীর সমস্ত লিগে, ন্যাশনাল টিমেও থাকে। অনেকেই ইংল্যান্ডে গিয়ে কোচিং করাতে গিয়ে ইউরোপিয়ান বা লাতিন আমেরিকান কোচরা ইংলিশ শেখেন, এবং সেখানে তাও পুরোপুরি দূরত্বটা দূর হয় না, এবং ভাষাগত সমস্যা সবসময় থেকে যায়। বাংলাদেশের ক্ষেত্রে ধরুন এইটাও আসলে আমার মনে হয় যে খুব বেশি গুরুত্বপূর্ণ না। এর আগেও আমরা অনেক কোচিং করিয়েছেন, এবং সেখানে আসলে লোকাল কেউ থাকলে এটা বোধহয় প্লেয়ারদের জন্য একটু সুবিধা হয়, এবং কোচদেরও আসলে তো যেটা বললাম কাউকে না কাউকে তো লাগবে। তো শেষ পর্যন্ত দেখা যাবে ডুলি হাসান মামুনের কাছ থেকেই তার অনেক ইনফরমেশন হয়তো তিনি নেওয়ার চেষ্টা করবেন। এই ম্যাচ দিয়ে হয়তো বা অনেক সিনিয়র প্লেয়ারকে আমরা পরবর্তীতে নাও দেখতে পারি, যেটা আপনি বলছিলেন যে তিনি তার পারফরমেন্সটা দেখার জন্য অনেক সিদ্ধান্তই নেবেন, এবং অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে এসেছেন, অন্যান্য জায়গায় পরিবর্তন আসবে। সারমেনো ম্যাচে রাকিবকে আমরা পাচ্ছি না, তিনি পারিবারিক কারণে খেলছেন না, তাকে পেলে হয়তো বা তার জন্য একটু ভালো হতো যে নিজের চ্যালেঞ্জটা জয় করার জন্য। এর বাইরে যারাই আছেন এদের মধ্যে থেকে আমরা পিটার বাটলারের সঙ্গে বারবার তুলনা করি যে তিনি এসে যেই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, এই ধরনের সিদ্ধান্ত কি টমাস ডুলির কাছ থেকে আসতে পারে কিনা? আসতে পারে, বাট সেটা এখনই না, অন্য কোনো প্রতিযোগিতামূলক ম্যাচের আগে বা টুর্নামেন্টের আগে হয়তো আমরা সেটা বেশি করে চোখে পড়বে। আপাতত এরকম কোনো আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু আসলে এটা প্রীতি ম্যাচ, এবং তিনি আসলে তার 26 জনের স্কোয়াডটা তিনি মোটামুটি রেডি পাবেন শেষ পর্যন্ত। তার সুবিধাটা যেটা হচ্ছে যে আমাদের দলের যে
5-6 জন প্রবাসী ফুটবলার, এরা তো আসলে অটোমেটিক চয়েস হয়ে গিয়েছে। ফলে তার জন্য আসলে ওই জায়গাগুলো ঠিক করে এখন তিনি আসলে যে মূল কাজটা করুন, দেখেন বাংলাদেশ দলের রিসেন্ট টাইমে আপনি যদি দেখেন আমাদের মেইন সমস্যা ছিল হচ্ছে উইংয়ে আমরা কাকে খেলাচ্ছি, পজিশনে কোনো প্লেয়ারের একদম ফিক্সড পজিশন সাধারণত থাকতো না। এই জায়গাগুলো নিয়ে আসলে তাকে এখন কাজ করতে হবে। যে রাকিবের কথা আপনি বলেন, এখন রাকিব নেই, তার জায়গায় তো তার মানে আমার একটা ব্যাকআপ ফুটবলার লাগবে, এবং সেটা আসলে কে হতে পারে সেটা আসলে টমাস ডুলিকে ঠিক করে ফেলতে হবে, এবং প্লেয়ারদের ওই পজিশন ওয়াইজ খেলানোটা। স্পেশালি লিগে একজন ফুটবলার সারা বছর যেখানে যে পজিশনে খেলে পারফর্ম করে আসছে, ন্যাশনাল টিমে এসে তার পজিশন বদলে যাচ্ছে। টমাস ডুলিকে এই জায়গাটা আসলে পরিবর্তন আনতে হবে। তিনি যদি তো বাংলাদেশ দলকে এখন নেক্সট স্টেপে নিতে চান পারফরমেন্স ওয়াইজ, আমার আসলে ওই কি ফুটবলারগুলো লাগবে যারা আসলে আমরা জানি যে তিনি আসলে নাম্বার 7 আমার দলের, নাম্বার 9 আমার, এবং তিনি ওই পজিশনে খেলবেন, তার কাজটা কি, রোলটা কি তিনি জানেন। প্রত্যেক ম্যাচে যেন এটা চেঞ্জ না হয়, তাহলে আসলে দল হিসেবে আগানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। নিঃসন্দেহে আমরা সেই প্রত্যাশা করছি যে টমাস ডুলি তার প্রথম অ্যাসাইনমেন্ট অনেক বেশি চ্যালেঞ্জ রয়েছে, তিনি আসলে মাঠের জয়ের আগে ফ্যানদেরও মন কেড়ে নিতে পারেন, এবং বাফুফের যেই দেয়া প্রতিশ্রুতি রয়েছে সেটাও তিনি হয়তো বা জয় করবেন। আমরা একটু দেশের বাইরের ফুটবলে যেতে চাই। আলোচনায় আছে স্পেনের বিশ্বকাপ স্কোয়াড, 26 জনের চূড়ান্ত স্কোয়াড দিয়ে দিয়েছে গতকাল, এবং সেখানে একটা ব্যাপার এসেছে যে এই প্রথমবারের মতো, এর আগেও 76 বছর আগে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারকে বিশ্বকাপের স্কোয়াডে দেখা যায়নি, ঠিক সেটাই এবার ঘটলো, এবং অনেকে বলছেন যে এটা বার্সেলোনার একটা শাখা দল। আপনার কি মনে হয়? খুবই মানে আমি পার্সোনালি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, কারণ রিয়াল মাদ্রিদ আমাদের অনেকেরই খুব পছন্দের ক্লাব, আমার নিজেরও। এখন এইটা ধরেন স্পেনের দেখেন সবশেষ যে বা বিশ্বকাপ সাফল্য যেটা বলি 2010 থেকে স্পেনের যে ওয়ার্ল্ড ফুটবলে যে যাত্রাটা, এটা কিন্তু আসলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ওই ব্যালেন্সটা রেখেই হয়েছে সবসময়, এবং ওই সময় এবং সবসময় তাই হয়। একটা ধরুন আমাদের দেশে আমরা বলি না আবাহনীর কেউ নাই বা মোহামেডানের কেউ আছে, কিন্তু রিয়াল মাদ্রিদ হচ্ছে এমন একটা ক্লাব, এই সময়টা এসে রিয়াল মাদ্রিদের এইটা মনে হয় একটা দুর্দশা যে চলছে, তার একটা প্রমাণ হচ্ছে ন্যাশনাল টিমের স্কোয়াড। যেটা বললেন 1950 ওয়ার্ল্ড কাপে লাস্ট এরকম ঘটনা ঘটেছিল, এখন এসে হচ্ছে। এখন আমরা যে পার্টিকুলার কয়েকজন ফুটবলারের নাম বলতে পারি যারা আসলে স্পেন টিমে থাকার কথা ছিল কিন্তু নেই, ড্যানি কারভাল, হুইসেন। এখন এইটার আসলে ওভারঅল টিমের পারফরমেন্সটা আমার মনে হয় প্লেয়ারদের পারফরমেন্সে ইম্প্যাক্ট ফেলেছে। কীরকম রিয়াল মাদ্রিদ এই সিজনে আপনি দেখেন লা লিগায় কোথায় আছে, বার্সেলোনা অনেক পেছনে, কোনো ট্রফি জেতেনি, টানা 2টা সিজন হতে চলেছে, প্রায় একটা বোধহয় একটা মাইনর ট্রফি আছে। এছাড়া হচ্ছে সবচেয়ে বড় কথা এল ক্লাসিকোতে তারা বার্সেলোনা হচ্ছে সবসময় পিছিয়ে থাকছে, এবং এই কারণে দল গঠনেও আসলে তাই বলে রিয়াল মাদ্রিদে কেউ থাকবে না, এইটা মেনে নেওয়াটা আসলে একটু ডিফিকাল্ট। কিন্তু আমার মনে হয় রিয়ালিস্টিক্যালি চিন্তা করলে এই মুহূর্তে স্পেন টিমের বা ফন্তের হাতে অপশন তিনি যেগুলো দেখেছেন সেখানে আসলে রিয়াল মাদ্রিদের কাউকে তার মনে ধরেনি। প্রবাবলি কারভাল থাকতে পারত, তার ইনজুরি ছিল, একটু নিগল ছিল, সেটা বোধহয় কাজ করেছে তাকে শেষ পর্যন্ত না নেওয়ার ক্ষেত্রে। কিন্তু এইটা আমার জন্য আসলে ইনজুর্ড, বা আরো দুই একজন প্লেয়ার আছে তাদেরও ইয়ামাল ইনজুর্ড, তারাও হয়তো প্রথম ম্যাচগুলো মিস করতে পারে, দিন পর ফিরেছেন, তাকেও রেখেছেন, বাট স্টিল এটা আসলে সিনিয়র ক্যাম্পেইনারদের তো মিস করবে নিঃসন্দেহে, এবং সেটা বড় একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। না নিঃসন্দেহে, কিন্তু দেখেন আপনি একটা স্পেন টিমের রিয়াল মাদ্রিদের কেউ না, এটা তো আসলে ভাবতেই কেমন যেন লাগে। কিন্তু বার্সেলোনার আসলে যারা আছেন এটা নিয়ে আবার এরকম বলার সুযোগ নেই যে আচ্ছা এটা কি বার্সেলোনা বলেই তাদেরকে রাখা হয়েছে কিনা। আমার মনে হয় 8 জন প্লেয়ার তারা, হ্যাঁ, কারণ তারা প্রত্যেকেই আসলে যোগ্য বলেই আছেন। এখন রিয়াল মাদ্রিদে তারা কি যোগ্য না, আমার মনে হয় যে তারা ওই পারফরমেন্সটা দিতে পারেননি এই সিজনে, বা কোচের চোখে পড়েনি তাকে আসলে দলে নেয়ার মতো। এবং কিছু হার্ড কল তো নিতেই হয় আসলে কোচকে এরকম ন্যাশনাল টিম গড়ার ক্ষেত্রে, শেষ পর্যন্ত সেটাই তিনি করেছেন, বাট স্টিল ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এবং এইটা আসলে ধরুন কাতালোনিয়ার সঙ্গে মাদ্রিদিস্তাদের যে একটা দ্বন্দ্ব তো আছেই, সেটা শুধু ফুটবলইও না, পলিটিক্যাল সবকিছুই, এবং সেইটা আগামী ওয়ার্ল্ড কাপে কেমন ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে আমার মনে হয় এইটা একটা বড় প্রশ্ন হতে পারে স্পেনের লোকাল সাপোর্টিং এর গ্রুপগুলোর মধ্যে। কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ তারা মনে করে তারা ক্যাপিটালে থাকে, তারা সবসময় ধরুন রাজকীয় ব্যাপার স্যাপার, এবং বার্সেলোনাকে মনে করা এটা পরে একটা প্রভাব পড়তে পারে নিঃসন্দেহে। আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এই বিষয়টা হয়তো সামনে চলে আসতে পারে। তখন কি ব্যাপারটা এমন হবে যে রিয়াল মাদ্রিদ না স্পেন, মানে ওই সমর্থকরা আসলে কোনটা বেছে নেবে? রিয়াল মাদ্রিদ ফ্যানরা কি এটা নিয়ে নিঃসন্দেহে মন খারাপ করতে পারে? তা তো মন খারাপ করবে, ক্ষোভও তৈরি হতে পারে, এবং একই সাথে আমার মনে হয় রিয়াল মাদ্রিদের জন্য এটা একটা রিয়ালিটি চেকের মতো যাচ্ছে। আমরা তার মানে আমাদের কি স্ট্র্যাটেজি, আচ্ছা রিয়াল মাদ্রিদ একাডেমি থেকে কি তার মানে স্পেনের লোকাল ফুটবলাররা উঠে আসছে না, যেটা বার্সেলোনার ক্ষেত্রে হচ্ছে। সেই বিষয়গুলো আমার মনে হয় রিয়াল মাদ্রিদের জন্য একটা রিয়ালিটি চেক থাকবে, যে তাদেরও প্লেয়ার পিকিং এ যেমন সবসময় রিয়াল মাদ্রিদ যেটা করে বিশ্ব ফুটবলে সেরা তারকাদেরই নিয়ে আসে তাদের ইয়েতে, কিন্তু সেখানে সবসময় স্পেনেরও ওই রিপ্রেজেন্টেশনটা থাকতো, যেখানে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করে তাদের কি প্লেয়াররা দিনের পর দিন, বছরের পর বছর। ধরুন সার্জিও রামোস আর স্পেন তো একেবারে এরকম অসংখ্য ফুটবলারের নাম বলা যায়, কিন্তু স্পেনের এখন
এখন এসে রিয়াল মাদ্রিদের এই অবস্থা, তার মানে হচ্ছে যে তারা ঠিক পথে আছে কিনা সেটাও হয়তো তারা ভাবতে চাইবে। একদম এক কথায় জানতে চাইবো, মানে এই দলটাকে নিয়ে আপনি কি প্রত্যাশা করছেন? বিশ্বকাপ জেতার মতো দল করতে পেরেছে কিনা সব মিলিয়ে? ইয়াস, স্পেন আসলে আপনি যে কোনো বিচারে যে কোনো সমীকরণে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট, টপ 4-এ থাকবে তাদের রিসেন্ট পারফরমেন্স, এবং তারা আসলে এখন ওই ইয়াংদের উপর পারফরমেন্স করে এগোচ্ছে। ইউরোতে আপনি দেখেন কিংবা আগের ওয়ার্ল্ড কাপগুলো, সো স্পেনের আসলে এই দলটা আমার মনে হচ্ছে যে এগেন টপ 4-এর দলগুলোর একটা। সেটা দেখা যাক কি দাঁড়ায়। যে ধরনের সমালোচনা আছে, দিন শেষে যদি স্পেন ভালো একটা কিছু করতে পারে তাহলে এই ধরনের সমালোচনা হয়তো বা বন্ধ হয়ে যাবে। ফয়সাল তিতুমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।